ক্যামেরাম্যান একটু দেখবেন, আমি বাসের মাথায় বসবো। আজকে আপনাদের কাছে একটা জিনিস জানাতে এসেছি। ভালো লাগবে কিনা জানি না, ভিডিওই করবেন, লাইভ টাইপ করতে হবে না। আজকে লাইভ করার দরকার নেই। 2015 সালে রাজগীর বেড়াতে গেছিলাম। তো রাজগীর বেড়াতে যাওয়ার সুবাদে ওইখান থেকে একটা বই নিয়ে এসেছিলাম। তো হঠাৎ আমার বুক সেলফে দেখলাম এই বইটা রয়েছে। এখানে নবীনতম পর্যটক গাইড রাজগীর, নালন্দা, পাবাপুরী, বৌদ্ধগয়া, বৈশালী, দেওঘর, এই জায়গাগুলো ঘুরেছি। খুব সুন্দর জায়গা। যাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, গরম পড়ছে ঠিকই, কিন্তু ঘুরে আসতে পারেন। ঘুরে আসতে পারেন রাজগীর, নালন্দা, পাবাপুরী, বৌদ্ধগয়া, বৈশালী, দেওঘর। খুব সুন্দর জায়গা। ওই ওইখানে ওই ঘোড়ার গাড়িতে চড়ার একটা অভিজ্ঞতা হবে আপনাদের। মানে এক্কা গাড়ি বলে, ঘোড়ার গাড়িতে করে টিক 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 করে, আমি ঘোড়ার গাড়িতে চড়েছিলাম। টিক টিক করে চলবেন, সমস্ত জায়গায় ঘোরাবেন ওনারা। আর ওই কি বলে, লিট্টি, বিহারের একটি খুব উল্লেখযোগ্য খাবার লিট্টি। এই আলু পুড়িয়ে কি সব মশলা টশলা দিয়ে তৈরি করে লিট্টি। ঠিক ঘোড়া যে মানে পটি করে আর কি, গোল গোল টাইপের লিট্টিগুলো দেখতেও সেই গোল গোল টাইপের হয়, ঘোড়ার ডিম। এখন কথা হচ্ছে যে ওইখানে ঘোড়া প্রচুর, এক্কা গাড়ি যাকে বলে। তা ওই লিট্টি দেখে তো চারিদিকে রাস্তার মধ্যে, সেই সময়কার কথা বলছি 2015 সালে, রাস্তার মধ্যে ঘোড়ার পটি, অর্থাৎ ঘোড়া যে বিষটা ত্যাগ করে খাবার পরে, সবাই তো ত্যাগ করে, তা ঘোড়াও ত্যাগ করে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশেপাশ দিয়ে বিভিন্ন খাবার। তার মধ্যে উল্লেখযোগ্য খাবার হচ্ছে লিট্টি। লিট্টি মানুষ খুব আরাম করে খাচ্ছে। এবার দেখা গেল একটা হাওয়া দিল, একটা হাওয়া হাওয়ায় ওই ঘোড়ার গু আর কি, পটি যাকে বলে আর কি, ওটা তো ঘাস খায়, সেই ছাবড়া ছাবড়া টাইপের, আপনার লিট্টির মধ্যে এসে পড়তেও পারে। কোনো ব্যাপার নেই, খারাপ কিছু না। ওরা তো আর আজে বাজে কিছু খায় না, ওরা ঘাস খায়, বিচুলি খায়। হ্যাঁ, তো লিট্টি খেতে অবশ্যই ভুল করবেন না। বিহারে যাবেন, নালন্দা বিশ্ববিদ্যালয় দেখবেন। নালন্দা বিশ্ববিদ্যালয় বাচ্চাদের জন্য, যারা পড়াশোনা করছে তাদের জন্য একটা অনুপ্রেরণা। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন চাণক্য। হুম, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিভিন্ন সময় হামলা, বিভিন্ন কিছু হয়েছে। এত বই, এত পুঁথি পুস্তক ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে, এত সুন্দর পঠন পাঠনের ব্যবস্থা ছিল, হ্যাঁ, যেটা বিশ্বে আজ পর্যন্ত আর হয়ে উঠেছে কিনা আমার মনে হয় না। আমার চোখে দেখা ধ্বংসস্তূপের মতো রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শিক্ষা দীক্ষার যে ব্যবস্থা, সেইটা ওইখানে প্রচলিত ছিল। তো এই পরিবেশে পড়াশোনা করবার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, তৎকালীন সময়ে রাজারা তাদের সন্তানদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবার জন্য পাঠাতেন। সকলের জন্য ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি ছিল না। কেন কি, শ্রেষ্ঠ, যেমন আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা বলি যে আমাদের বাংলায় শিক্ষা ব্যবস্থা ভীষণ উন্নত, তৎকালীন সময় বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল ভীষণ উন্নত। তবে এখনো নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধারে কাছে কোনো রাজ্য বা টোটাল ভারতবর্ষের কোনো শিক্ষা ব্যবস্থা পৌঁছাতে পারেনি। তখন জ্ঞানের ভান্ডার, শিক্ষা দীক্ষা এর প্রসার বিস্তার করবার জন্য চাণক্য ইতিহাসের পাতায় আজও যার নাম লেখা থাকে, যিনি
চন্দ্রগুপ্ত মৌর্যকে সম্রাট বানিয়েছিলেন। ধনানন্দ একজন অত্যাচারী রাজা, তাকে বলেছিলেন সারা ভারতবর্ষকে যাতে খণ্ড বিখণ্ডর হাত থেকে রক্ষা করা যায় আপনি তার চেষ্টা করুন, এবং আপনি আপনার প্রজাদের প্রতি যে অবিচার অন্যায় করছেন সেটা না করে প্রজাদের শান্তি সুখের ব্যবস্থা করুন। কিন্তু ধনানন্দ এত অত্যাচারী রাজা ছিলেন, যিনি বলেছেন, মূর্খ চাণক্য, তোমার এত বড় সাহস, তুমি একজন ক্ষুদ্র ব্রাহ্মণ ভিখারি, তুমি আমাকে উপদেশ দিতে এসছো। তাই চাণক্যর বুকের ওপর এক লাথি মেরেছিল। অবশ্য চাণক্যকে হত্যা করতে পারেনি বা করেনি তৎকালীন সময়ে। তাই চাণক্য তার চুলের গিট বেঁধে রাখতো, সেটা টান দিয়ে খুলে নিয়ে বলেছিল যে আমি প্রতিজ্ঞা করছি ধনানন্দ, তোমায় এই রাজ সিংহাসন থেকে নামিয়ে আমি উপযুক্ত রাজাকে এই সিংহাসনে বসিয়ে তবেই আমি আমার শিখা বাঁধবো, অর্থাৎ চুলের গিট দেব। সেই জন্য এই চাণক্য অনেক পরিশ্রম করেছে, অনেক বুদ্ধির দ্বারা, অনেক শক্তির দ্বারা, লড়াইয়ের দ্বারা, সংগ্রামের দ্বারা শেষ পর্যন্ত ধনানন্দকে পরাজিত করে, হত্যা করে, চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়ে ধনানন্দকে হত্যা করে রাজ সিংহাসনে বসিয়েছে। সেই ইতিহাস প্রত্যেকেরই জানা আছে। সবকিছুর জন্যই প্রয়োজন শিক্ষা। শিক্ষা না থাকলে, অন্ধকারে থাকলে মানুষ অল্পতেই ভেঙে পড়ে। মানুষের যেই আশা আকাঙ্ক্ষা সেটা অল্পতেই নষ্ট হয়ে যায়। কি করে নষ্ট হয়ে যায়? শিক্ষার অভাব যদি থাকে, আলো প্রস্ফুটিত যদি না হয় জীবনে, শরীরের মধ্যে যদি সেই তেজ না তৈরি হয়, কেউ অভাবে খারাপ হন, কেউ স্বভাবে খারাপ হন, আবার কাউকে সমাজ খারাপ করবার চেষ্টা করে। তাই সমাজ, আমি প্রথমেই বলবো, সমাজ যাদের খারাপ করবার চেষ্টা করে তারা সতর্ক থাকুন। একদিন এই যেই সমাজ আপনাকে খারাপ করবার চেষ্টা করছে, আপনি খারাপ হলে তারা আপনার সঙ্গে থাকবে না, আপনাকে দিয়ে একটা খারাপ কাজ করিয়ে নেবে, করিয়ে নেওয়ার পরে আপনি খারাপ বলে আপনাকে মুছে দেবে। ঠিক আপনি একটা ভালো কাজ করুন, আপনার খারাপ কথাটা তুলে ধরবার জন্য সমাজে অনেক শ্রেণীর লোক থাকবে। তাই আপনার শক্তির প্রয়োজন আছে, যখন যেমন তখন তেমন। অর্থাৎ আপনার শিক্ষার যে সময়, যে বয়সকাল, আমরা বলি শিক্ষার শেষ নেই, পিটান খাওয়ার বয়স নেই। অর্থাৎ শিক্ষা যেমন কেউ নিতে পারে না কেড়ে, শিক্ষার শেষ নেই। শিক্ষা আপনার অর্জিত, সেটা কেউ চুরি করতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। তেমনি আপনার অনেক বয়স হয়েছে, 100 বছর বয়স, কিন্তু আপনি একটা অপরাধ করেছেন, একটা অন্যায় কাজ করেছেন। আপনি 100 বছর বয়সে পড়াশোনাও করতে পারেন, আবার অপরাধও করতে পারেন। অপরাধ করলে আপনাকে যদি লোকে ধরে পেটায়, আপনি 100 বছর বয়সে অপরাধ করে লোকে পেটায়, আপনি বয়স্ক বলে মাপ পাবেন না, ক্ষমা পাবেন না। অর্থাৎ শিক্ষার শেষ নেই, পিটান খাওয়ার বয়স নেই। শিক্ষার শেষ নেই, পিটান খাওয়ার বয়স নেই। এটা আমার, আপনার, প্রত্যেকের জন্য। আমি যদি কোনো অন্যায় অপরাধ করি, আমিও পিটান খেতে পারি। আবার আপনি যদি কোনো অন্যায় অপরাধ করেন, আপনিও পিটান খেতে পারেন। তাই সঠিক শিক্ষায় শিক্ষিত হবার চেষ্টা করুন, সঠিক শিক্ষায় শিক্ষিত হবার চেষ্টা করুন। আর আমি উপদেশ দেবার কেউ নেই। আমি এই জায়গাগুলোতে গেছি, বিশেষ করে অনুপ্রাণিত হয়েছি নালন্দা বিশ্ববিদ্যালয় দেখে। যে বিশ্ববিদ্যালয়ে
বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা যারা শিক্ষা দীক্ষা অর্জন করে দেশ শাসন করেছে, আজকে এত বছর পর আমরা কিন্তু ভুলিনি। ভালোকে ভালো, খারাপকে খারাপ, সুন্দরকে সুন্দর, খারাপকে অসুন্দর, এই কথাগুলো আমরা বলতেই পারি। ব্যক্তি স্বাধীনতা যাদের মধ্যে নেই, যারা মনে করেন যে আজকের দিনেও কৃতদাসের মতন থাকবেন, একসময় কৃতদাস প্রথা ছিল, অর্থাৎ কেনা বেচা হতো। কি কেনা বেচা হতো? এই ধনানন্দের রাজত্বকালেই মগধের রাজা ধনানন্দ, যে ধনানন্দকে চন্দ্রগুপ্ত মৌর্য হত্যা করে মগধের রাজা হয়েছিল। মগধ হচ্ছে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের রাজা, মগধের রাজা ধনানন্দ কি করতেন? ধনানন্দ হচ্ছে তার রাজ্যের যারা রাজ্যবাসী, তারা যদি সঠিক সময় কর জমা না দিতে পারত, অর্থাৎ ট্যাক্স জমা না দিতে পারত, আমার রাজ্যে বসবাস করছো, আমার রাজ্যে এতটুকু অংশে তুমি বসবাস করছো, তোমার ধার্য ট্যাক্স হচ্ছে বা ধার্য দিতে হবে সরকারি কোষাগারে, অর্থাৎ রাজার কোষাগারে, সেটা তুমি দিতে পারলে না। যখনই তুমি দিতে পারলে না, তখন কি করলো? তখন তোমার উপরে পাশবিক অত্যাচার, নারী পুরুষ প্রত্যেককেই তুলে নিয়ে যাওয়া, নারীদের দাস দাসী বানিয়ে রাখা, নিজের সেবা শুশ্রূষায় ব্যবহার করা, ধনানন্দের এটাই ছিল প্রথম এবং প্রধান কাজ। সারাদিন উনি আমোদ প্রমোদে ব্যস্ত থাকতেন। আমোদ আর প্রমোদ, আহা হা হা। নারীরা ওনার হাত টিপে দেবে, পা টিপে দেবে, গাল টিপে দেবে, আরো কত কি। সব কথা তো এইভাবে বলা যায় না। যদি দেখে থাকেন মগধের রাজা ধনানন্দ কি ধরনের অত্যাচারী ছিল, তার কিন্তু অবসান এই চাণক্যের মাধ্যমে হয়েছে। চাণক্য কথা দিয়েছিলেন যে এই অত্যাচারী রাজা যে ভারতবর্ষকে খণ্ড খণ্ড করে দিতে চাইছে, যে ভারতবর্ষের প্রজাদের প্রতি তার কোনো ভালোবাসা নেই, প্রজাদের জন্য কোনো হিতকর কাজ নেই, শুধুমাত্র নিজের আমোদ প্রমোদের জন্য প্রজাদের ওপর অত্যাচার করে প্রজারা সেই রাজার কোষাগারের ট্যাক্স জমা করতে গিয়ে, অর্থাৎ খাজনা জমা করতে গিয়ে কি করত? তাদের সন্তানকে পর্যন্ত বিক্রি করে দিত। সেই সন্তান কি হতো? কৃতদাস। যার একটু অর্থ আছে সে তাকে কিনে নিত, কিনে নিয়ে দাসের মতন তাকে দিয়ে কাজ করাতো, তাকে দিয়ে সেবা করাতো দাসের মতন। তাই কৃতদাস প্রথা তখনও ছিল। আজকের দিনে যদি কেউ কৃতদাস হয়ে থাকেন, আমি অনুরোধ করব আপনাদের, কৃতদাস হয়ে থাকবেন না, শিক্ষার আলোতে আলোকিত হন। সমাজে প্রশাসন ব্যবস্থা রয়েছে, প্রশাসনের দ্বারস্থ হন। আজকে এমন 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 অনেক জায়গা আছে, যে জায়গাগুলোতে অনেকেই মনে করে এই এলাকা আমার, এই অঞ্চল আমার, এইখানে আমি সব শেষ কথা, প্রশাসন কিছু নয়, সরকার কিছু নয়, রাজ্য কিছু নয়, দেশ কিছু নয়, আমি শেষ কথা বলবো। তাদের উদ্দেশ্যে আমি বলছি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যায়, আপনারা যেটা করবেন, আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন। যদি মনে করেন নিচু মহল, অর্থাৎ প্রত্যেকটা পদেরই নিচু থেকে উপরে, ছোট থেকে বড়, সিঁড়ি থেকে উঠতে উঠতে উপরে ওঠা যায়, নিচু মহল আপনার কথা শুনলো না, তাহলে উপর মহলে যান। উপর মহল আপনার কথা শুনলো না, তার উপর মহলে যান। তার উপর মহল আপনার কথা শুনলো না, তার উপর মহলে যান। মৃত্যুর আগের দিন পর্যন্ত লড়াই করুন। বেঁচে থাকতে গেলে লড়াই আপনাকে করতেই হবে, লড়াই ছাড়া আপনি বেঁচে থাকতে পারবেন না। লড়াই করে বেঁচে থাকুন, লড়াই করে বেঁচে থাকুন। এই কথা বলেই আজকে আমি আমার ভিডিওর এখানেই সমাপ্ত করছি। নমস্কার, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।